ক্লাস টাইমে স্টুডেন্টরা চিত্র দেখায়, এটা হইলো? ক্লাস টাইমে ক্লাস করব, না দেখায় চিত্র দেখায়? চিত্র দেখার মতো প্রয়োজন নাই, ক্লাস টাইম শেষে চিত্র দেখাবেন। আচ্ছা, এই হচ্ছে যারা লেট করে জয়েন হয় আমি আর তাদের জয়েন নিতে পারবো না। আমরা ক্লাসে ফিরে যাই, ক্রোমোজোম সম্পর্কে জানবো। ক্রোমোজোম সব থেকে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে কমপ্লিট ব্লু প্রিন্ট অফ অল হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স। অতএব ধরন হচ্ছে যে এই যে আমরা পড়ে আসছিলাম নিউক্লিয়াসে আলটিমেটলি একটা ফাংশন দিছি যে ট্রান্সফার হেরিডিটারি ইনফরমেশন টু নেক্সট জেনারেশন। অতএব একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে হেরিডিটারি ইনফরমেশন গুলো ট্রান্সফার করা। বাট এইখানে ক্রোমোজোমের কাজ হচ্ছে কি কমপ্লিট ব্লুপ্রিন্ট অফ অল হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স। মনে করেন যে আপনার হচ্ছে খেয়াল করে দেখবেন যে জন্মে থেকেই স্যার আজকের ক্লাসটা না বুঝি না। বলতেছি আজকে ক্লাস রেকর্ড হবে না। হ্যাঁ রেকর্ড তো হবে, কেন? সোহাগ নাই? আসে নাই তো মনে হয়। ও, সোহাগ ক্লাসে নাই। সোহাগ ক্লাসে না থাকলে তো রেকর্ড করা অসুবিধা, সোহাগ তোমাকে জানাইলো না। আচ্ছা, আপনি না রেকর্ড করতে পারেন? নিহা? স্যার না, আমি তো পারি না, সাউন্ড আসে না তো। ও, সাউন্ড আসে না। আচ্ছা যাই হোক, বেশিক্ষণ ক্লাস নেব না যেহেতু হচ্ছে সোহাগ নাই। স্যার আপনি করেন। আমি যে করব, আমার এই ফোনটার হচ্ছে স্টোরেজে প্রবলেম, বুঝছেন? এই ফোনটার স্টোরেজে প্রবলেম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে চালাইছি, দেখি কতক্ষণ চলে। হ্যাঁ আচ্ছা, ওকে। আচ্ছা স্যার, আমি করতেছি, আপনি করেন। ওকে, এটা কি আপনার নাম কি? শুভ স্যার, শুভ দেবনাথ। শুভ দেবনাথ। ওই যে তুমি ইয়ার এই যে কিনা ইয়ার ভাগ্না কিনা শানকের ভাগ্না না তুমি? না স্যার। ও আচ্ছা, শানকের ভাগ্না তাহলে আরেকজন। ওকে ঠিক আছে শুভ, তুমি তাহলে করো। হ্যাঁ, নিহারে অসংখ্য ধন্যবাদ, খুবই রেসপন্সিবল চেয়ার। দেখছেন যে একজন আসে না, সে রেকর্ড করে, সে বুঝতে পারছে। ওকে, তাহলে আমরা যে আলাপটা করতেছিলাম সেই আলাপটা হচ্ছে কমপ্লিট ব্লু প্রিন্ট অফ হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স। খেয়াল করে দেখবেন যে জন্মের সময় ধরুন হচ্ছে বাপের বা মায়ের কানের নিচে শুধু একটা সাদা দাগ আছে, অথবা শরীরের কোথাও কোনো একটা সাদা দাগ আছে। এরপর আপনার হচ্ছে ওর বাচ্চা যখন জন্ম হয়, খেয়াল করে দেখবেন ওই বাচ্চার ঠিক ওইখানেই আপনার হচ্ছে একটা কালো দাগ বা ওই সাদা দাগটা আছে। মানে বাপের বা মায়ের যেখানে ছিল, বাচ্চাও ঠিক ওইখানে হয়েছে। এরপরে খেয়াল করে দেখবেন যদি মা মানে সুন্দর হয় বা বাবা সুন্দর হয়, তাহলে ছেলে বা মেয়ে হচ্ছে অনেক সুন্দর হয়। অথবা ধরুন হচ্ছে আপনার বাবা যদি সুন্দর হয়, সেই ক্ষেত্রে মেয়ে অনেক সুন্দর হয়। হ্যাঁ, এরকম কিন্তু আপনার হচ্ছে অনেক দেখবেন যে বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য বাবা মায়ের সাথে মিলে যায়। এই যে অল বৈশিষ্ট্যগুলো মিলে যায়, এটা মূলত কাজ করে থাকে, মূল কাজটা করে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের মূল কাজ হচ্ছে কমপ্লিট ব্লুপ্রিন্ট অফ অল হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, বহন করা। আর নিউক্লিয়াসের মূল কাজ হচ্ছে অল সেলেক্টিভিটিস কে কন্ট্রোল করা। পাশাপাশি কাজ হচ্ছে যে কিছু হেরিডিটারি ইনফরমেশন ট্রান্সফার করা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্রোমোজোম সম্পর্কে জানতে পারলাম যে ক্রোমোজোম হচ্ছে আমাদের হিউম্যান 23 জোড়া ক্রোমোজোম আছে। ক্রোমোজোম হচ্ছে রড শেপ নিউক্লিয়ার স্ট্রাকচার, অর্থাৎ ক্রোমোজোম কিন্তু কি নিউক্লিয়াসের একটা স্ট্রাকচার, মানে নিউক্লিয়াসের একটা পার্ট। ক্রোমোজোম হচ্ছে রড শেপ নিউক্লিয়াস একটা স্ট্রাকচার, যার কাজ হচ্ছে কমপ্লিট ব্লুপ্রিন্ট অফ অল হেরিডিটারি ইনফরমেশন, অর্থাৎ সকল হচ্ছে হেরিডিটারি তথ্যগুলো ট্রান্সফার করা ওর কাজ। এরপরে আপনার কি বলছে, এ ক্রোমোজোম ইজ ফ্রম এ সিঙ্গেল ডিএনএ মলিকুল, অর্থাৎ ক্রোমোজোম হচ্ছে সিঙ্গেল ডিএনএ মলিকুল দ্বারা তৈরি হয়। ক্রোমোজোম কি সিঙ্গেল ডিএনএ মলিকুল দ্বারা তৈরি হয়। এটা ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব ক্লাসে হচ্ছে আপনার যথা টাইমে হওয়া।
আচ্ছা, এরপরে আমরা যেটা পড়লাম যে ক্রোমোজোম হচ্ছে আপনার সিঙ্গেল ডিএনএ মলিকুল দ্বারা তৈরি হয় এবং আমাদের হিউম্যান বডিতে 23 জোড়া ক্রোমোজোম আছে। যখন ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে তখন সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাঁ, হ্যাপ্লয়েড এর মধ্যে আপনার এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে সোমাটিক সেল হচ্ছে 22 জোড়া আর হচ্ছে সেক্স সেল বা জার্ম সেল, অর্থাৎ যেই সেলগুলো মূলত হচ্ছে প্রজননের সাথে জড়িত, হ্যাঁ, ওগুলোকে সেক্স সেল বা জার্ম সেল বলা হয়। এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল করে থাকে, এই জন্য ওগুলোকে হ্যাপ্লয়েড বলা হয়, এই জন্য ওগুলোকে হ্যাপ্লয়েড বলা হয়। আর আপনার হচ্ছে বাকিগুলা জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য ওদিকে ড্যাপ্লয়েড বলা হয়। ডিআই, মেডিকেল সায়েন্সে ডিআই থাকলে তাকে কি বোঝায়? ড্যাপ্লয়েড বোঝায়। মেডিকেল সায়েন্সে ডিআই থাকলে কি বোঝায়? ড্যাপ্লয়েড। ডিআই বা বিআই থাকলে কি বোঝায়? দুই বোঝা, বলছিলাম না? তার মানে কি ড্যাপ্লয়েড ডিআই আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি কি এটা জোড়ায় জোড়ায় থাকে, তাই না? আচ্ছা, ক্রোমোজোম সম্পর্কে তাহলে আমাদের বেসিক যে ইনফরমেশন, হচ্ছে ক্রোমোজোম রড শেপ একটা স্ট্রাকচার, নিউক্লিয়ার স্ট্রাকচার, হ্যাঁ, মানে নিউক্লিয়াসেরই একটা উপাদান। ক্রোমোজোম হচ্ছে রড শেপ নিউক্লিয়ার একটা স্ট্রাকচার। এরপরে হচ্ছে ক্রোমোজোম হচ্ছে এর মূল কাজ হচ্ছে কমপ্লিট ব্লুপ্রিন্ট অল হেরিডিটারি ইনফরমেশন। এরপরে ক্রোমোজোম হচ্ছে ডিএনএ দ্বারা তৈরি হয়। ক্রোমোজোম হচ্ছে আমাদের হিউম্যান বডিতে 23 জোড়া আছে, এর মধ্যে সোমাটিক সেল হচ্ছে 22 জোড়া, মানে যেগুলো সোমাটিক সেল কি, যেগুলো হচ্ছে আমাদের দেহ বিল্ড আপ করে, দেহ গঠন করে, যে টিস্যু, তারপর মাসেল, স্কিন, হ্যাঁ, তারপর বোন, এগুলো কি সোমাটিক সেল দ্বারা মূলত তৈরি, এগুলো মূলত সোমাটিক সেল দ্বারা তৈরি। আর এই সোমাটিক সেল ছাড়া যে সেলগুলো প্রজননের সাথে জড়িত ওগুলোকে জার্ম সেল বা সেক্স সেল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, সেলগুলো যদি জোড়ায় জোড়ায় থাকে তখন সেটাকে বলা হয় ড্যাপ্লয়েড সেল, কারণ এটা পেয়ার অফ ক্রোমোজোম, মানে জোড়ায় জোড়ায় আছে। আর যদি এটা সিঙ্গেল থাকে, যেরকম সেক্স সেল গুলো সিঙ্গেল থাকে, এক্স এন্ড ওয়াই ক্রোমোজোম গুলো আলাদা আলাদা থাকে, এই জন্য এদেরকে হ্যাপ্লয়েড বলা হয়। হাপ্লয়েড, হ্যাপ্লয়েড। ড্যাপ্লয়েডের হাফ মানে হচ্ছে একটা, ড্যাপ্লয়েড মানে দুইটা, এর হাফ হইলে একটা, তার মানে হাফ অফ ড্যাপ্লয়েড ইজ কল হ্যাপ্লয়েড। হাফ অফ ড্যাপ্লয়েড ইজ কল হ্যাপ্লয়েড। কথা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত জানলেই হবে। তাহলে আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। ক্রোমোজোম হচ্ছে রড শেপ নিউক্লিয়ার স্ট্রাকচার, তারপরে কমপ্লিটলি ব্লুপ্রিন্ট হেরিডিটারি ইনফরমেশন বা ক্যারেক্টারিস্টিক্স বহন করে। ক্রোমোজোম হচ্ছে ডিএনএ দ্বারা তৈরি। মোট ক্রোমোজোম আছে 23 জোড়া, এর মধ্যে সোমাটিক সেল 22 জোড়া আর হচ্ছে এক জোড়া হচ্ছে সেক্স সেল বা জার্ম সেল। যখন ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে তখন তাকে ড্যাপ্লয়েড বলা হয়, আর ক্রোমোজোম গুলো যখন সিঙ্গেল আলাদা আলাদা থাকে তখন তাকে হ্যাপ্লয়েড বলা হয়। এই কথাগুলো কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? ওকে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ সম্পর্কে আমরা এতটুকু জানবো, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, মানে হচ্ছে ধরেন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রত্যেকটা সেলে আপনার মোটামুটি ডাবল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিড গুলো থাকে। ডাবল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিড বলতে কি আপনার ওটা তো আরএনএ এবং ডিএনএ দুইটাই থাকবে। এর মধ্যে ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা ডাবল স্ট্যান্ড টাইপের, হ্যাঁ, কমপ্লেক্স নিউক্লিক অ্যাসিড দ্যাট ক্যারি জেনেটিক ইনফরমেশন টু অফস্প্রিং। অর্থাৎ আমাদের যত জেনেটিক তথ্য আছে এই জেনেটিক তথ্যগুলো মানে সন্তান সন্ততির মধ্যে নিয়ে যা, এই কাজটা করে থাকে মূলত হচ্ছে ডিএনএ। আপনি খেয়াল করে দেখেন নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, হ্যাঁ, অথবা জিন, এটা মানে কাজগুলো কাছাকাছি। আমরা ডিএনএ একটা নিউক্লিয়াসের একটা ফাংশন পড়ে আসছি যে আপনার জেনেটিক ইনফরমেশন গুলো, হেরিডিটারি ইনফরমেশন গুলো নেক্সট জেনারেশন নিয়ে যা। ক্রোমোজোমের ফাংশন শুনলাম যে কমপ্লিট ব্লুপ্রিন্ট, আর ডিএনএ ফাংশন পড়তেছি যে আপনার জেনেটিক ইনফরমেশন গুলো সন্তান সন্ততির মধ্যে নিয়ে যা। কথা কিন্তু একই। এক হওয়ার কারণ কি, আপনার হচ্ছে ক্রোমোজোম কিসের স্ট্রাকচার? নিউক্লিয়াসের স্ট্রাকচার। তার মানে কি আলটিমেটলি ক্রোমোজোমের ফাংশন যা নিউক্লিয়াসের ফাংশন তা। এরপরে আবার আমরা শিখছি যে ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি? ডিএনএ দ্বারা তৈরি। তার মানে ডিএনএ এর ফাংশন যা আলটিমেটলি হচ্ছে ক্রোমোজোমের ফাংশন তা, তাই না? কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে হ্যালো, আপনারা কি কথা শুনেন না?
জি জি স্যার। স্যার আচ্ছা, তাহলে আমরা ডিএনএ সম্পর্কে জানবো। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা ডাবল স্ট্যান্ড কমপ্লেক্স নিউক্লিক অ্যাসিড, যার মূল কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্যাট ক্যারিজ দ্য জেনেটিক ইনফরমেশন টু অফস্প্রিং। তাহলে মেইন ফাংশন অফ ডিএনএ ক্যারিং দ্য জেনেটিক ইনফরমেশন টু অফস্প্রিং। তারপরে হচ্ছে মেইন ফাংশন অফ ক্রোমোজোম। মেইন ফাংশন অফ ক্রোমোজোম যদি বলি, কমপ্লিট ব্লুপ্রিন্ট অফ অল হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স। তারপরে আমরা যদি বলি ফাংশন অফ নিউক্লিয়াস, অল সেল অ্যাক্টিভিটিস কে কি কন্ট্রোল করা, সেল কমিউনিকেশন করা, এবং হচ্ছে আপনার এই হেরিডিটারি ইনফরমেশন তো নেক্সট জেনারেশনে নিয়ে যাওয়া। কথা তো বুঝতে পারছেন এই পর্যন্ত? বুঝতে পারছেন না? ওকে, আচ্ছা। তারপরে আমরা ডিএনএ সম্পর্কে আরেকটু তথ্য জানবো, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল অফ সেল। ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ সেল which is responsible for controlling cell division. Which is responsible for controlling cell division. DNA is the genetic material of cell. ডিএনএ হচ্ছে সেলের জেনেটিক ম্যাটেরিয়াল, তাই না? এটা আমরা পড়ে আসছি, যেটা সেল ডিভিশনের জন্য মূলত কি, হুইচ ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং সেল ডিভিশন। তাইলে হুইচ ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং সেল ডিভিশন, রাইট আনসার ডিএনএ। ডিএনএ হচ্ছে সেল ডিভিশন কন্ট্রোল করার জন্য কি দায়ী। কথাটা কি বুঝতে পারছেন? ওকে, দেখেন এখানে লিখছে ডিএনএ ইজ এ জেনেটিক ম্যাটেরিয়াল অফ সেল। সেলের একটা জেনেটিক ম্যাটেরিয়াল, মানে সেলের একটা জেনেটিক জিনিস, যে মূলত হচ্ছে সেল ডিভিশন কন্ট্রোল করে। সেল ডিভিশন কন্ট্রোল করে, অর্থাৎ সেল যে ডিভিশন হয়, সেল ডিভিশন আমরা পড়ে আসছি না? সেল ডিভিশন পড়ে আসছিলাম? জি স্যার। বলেন তো কি কি পড়ছিলাম, বলেন। কেউ বলতে পারবেন না বাংলায় কি না? জীববিজ্ঞান কেউ পড়ছেন না? মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আচ্ছা, এই যে যে আপনার এই মাইটোসিস আর মিয়োসিসের, অ্যামাইটোসিসে তো সেল ডিভিশন কম হয়, সেল ডিভিশন হয় না বলে চলে। মাইটোসিস আর মিয়োসিসের ব্যাপারটা, মিয়োসিস মূলত হচ্ছে যে সেলগুলোকে ডিভিশন করে, আর মাইটোসিস হচ্ছে আপনার আমাদের যে সোমাটিক সেলগুলো আছে এটাকে ডিভিশন করে। এটা তো আমরা জানি। এইটার যে কন্ট্রোলিং ফ্যাক্টরটা, যদি সেল ডিভিশন কন্ট্রোল না, তাহলে কি হয়? আল্লাহ তাআলার কি কুদরত, খেয়াল করে দেখেন, আপনার দুইটা চোখ খুবই সমান, আপনার দুইটা হাত খুবই সমান, আপনার দুইটা পা সমান, কোনো প্রকার কিন্তু অসুবিধা হয় না। এই যে সেল ডিভিশনটা কন্ট্রোল করলো, এই সেল ডিভিশনটা কন্ট্রোল করে থাকে মূলত হচ্ছে এই ডিএনএ। কথাটা কি এবার বুঝতে পারছেন? বুঝেন নাই কেউ? জি ভাই বুঝছি। আচ্ছা, গুড। তাহলে ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল অফ সেল হুইচ ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং সেল ডিভিশন। ওকে, এই পর্যন্ত মনে রাখলেই হবে, আর মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চলে যাব আপনার হচ্ছে অসমোসিস আর ডিফিউশনে। অসমোসিস কি বা ডিফিউশন কি, এইখানে আমরা চলে যাব। কেউ বলতে পারবেন অসমোসিস কি, ডিফিউশন কি? অবিশ্রবণ আর ব্যাপন, অবিশ্রবণ আর ব্যাপন, তাই না? এটা তো আমরা পড়ে আসছিলাম। এখন আমাদের কিন্তু মোটামুটি কি বাংলার যুগ শেষ, আমাদের ইংরেজি যুগ শিখতে হবে, অসমোসিস এবং ডিফিউশন। আচ্ছা, ডিফিউশনের প্রথম অক্ষর কি আছে? ডি। ডি দ্বারা কি আমরা ধ্বনি বুঝতে পারি না? ডি দ্বারা ধ্বনি, ধ্বনি মানে কি যার অনেক আছে। ডি দ্বারা বুঝি ধ্বনি, ধ্বনি মানে কি যার অনেক আছে। দ্যাট মিন্স মলিকুলগুলোর হায়ার কনসেন্ট্রেশন, মলিকুলগুলোর হায়ার কনসেন্ট্রেশন মানে অনেক বেশি আছে। এই অনেক বেশি থাকলেই তো সে যার কম আছে তারা দিতে পারবে, তাই না? দ্যাট মিন্স হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যখন যাবে ওইটাই কিন্তু ডিফিউশন বলে, তাই না? দেখেন এখানে লিখছে দ্য কন্টিনিউয়াস মুভমেন্ট অফ মলিকুল, অর্থাৎ অণুগুলোর মানে অনবরত যে মুভমেন্টটা আছে
ইন এ সলিউশন, অর্থাৎ কোন একটা সলিউশনের মধ্যে, ফ্রম এ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইজ বলে যখন হচ্ছে অনুকূলে যায় তখন হচ্ছে সেটা কি, তখন হচ্ছে সেটা গ্রেডিয়েন্ট। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? স্যার একটু বলেন, আমার নেট সমস্যা ছিল। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আপনার যখন গ্রেডিয়েন্ট মানে অনুকূলে, মানে নদীর স্রোতের দিকে গেলে কি অনুকূলে, আর স্রোতের বিপরীতে গেলে কি প্রতিকূলে, তাই না? ঠিক এইরকম যখন মলিকুলগুলো, হ্যাঁ, অণুগুলো আপনার হচ্ছে মানে ফ্লুইডের অণুগুলো, আমাদের হিউম্যান বডিতে তো অনেক ফ্লুইড আছে, তাই না? এই ফ্লুইডের অণুগুলো যখন হচ্ছে আপনার মানে অনুকূল পরিবেশে যাবে তখন সেটা গ্রেডিয়েন্ট, আর যখন মলিকুল গুলো হচ্ছে আপনার প্রতিকূল পরিবেশে যাবে তখন সেটাকে বলা হয় এন্টি গ্রেডিয়েন্ট। আর ডিফিউশনের ব্যাপারটা কি? ডিফিউশন মানে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন, যেখানে মলিকুল গুলো অনেক জমা আছে, আর যেখানে কম জমা আছে ওই অনেক জমা থেকে কম জমার দিকে যাবে। তার মানে কি হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। হায়ার কনসেন্ট্রেশন মানে অনেক জমা, অনেক জমা মানে কি, এটা ধ্বনি, এটা মনে রাখা একটা টেকনিক। ডিফিউশন মানে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। যখন আপনার হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন কিছু যাবে তখন কি সেটা প্রতিকূলে না যায় না অনুকূলে যায়? অবশ্যই অনুকূলে যায়। তাহলে এটা কি? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা কি? গ্রেডিয়েন্ট, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম ডিফিউশন মানে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন যাবে, এবং সেখানে কি, সেখানে গ্রেডিয়েন্ট ঘটবে, সেখানে অনুকূল পরিবেশে যাবে, সেখানে অনুকূল পরিবেশে যাবে। তার মানে কি ডিফিউশন, এটা মনে রাখার বুদ্ধি কি, ডিফিউশনের ডি মানে ধ্বনি, ধ্বনি মানে হায়ার কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে দা কন্টিনিউয়াস মুভমেন্ট অফ মলিকুল ইন এ সলিউশন ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন along the concentration gradient মানে ওই যে অনুকূলে যাবে is called diffusion। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে অসমোসিস, অসমোসিস কি? তার বিপরীত, তার বিপরীত, ডিফিউশনের বিপরীত হচ্ছে কি? অসমোসিস। অর্থাৎ লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন যাবে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে যখন হায়ার কনসেন্ট্রেশনে যাবে তার মানে কি প্রতিকূলে যাবে, তাই না? মানে আপনার কম আছে, কম থেকে আপনার হচ্ছে অনেক বেশি আছে, ওইখানে যায় আপনি হতেছে যুক্ত হবেন। তার মানে কি আপনার তো তাহলে প্রতিকূলের মধ্যে যাইতে হবে। মনে করেন যে আপনি গরিব মানুষ, আর আপনার ইচ্ছা হলেও যে আপনি মনে করেন যে ধনী মানুষে দান করবেন, বা ধনী মানুষ যেখানে যে আপনি ওইখানে যাবেন, এখন আপনার কাছে আছে 5,000 টাকা। এখন যদি মনে করেন যে আপনার 5,000 টাকা আর ওর কাছে আছে লাখ লাখ টাকা, ওর কোনো অসুবিধা নাই। এখন আপনি যদি ওইখানে যান তাহলে দেখেন যে আপনার 5,000-এর মধ্যে 4,000 টাকা খরচ হয়ে যাইতেছে। তখন খরচ হয়ে গেলে আপনার কিন্তু তখন ওই 1,000 টাকা দিয়া আপনার বউ বাচ্চা খাওয়ানো, মানে আপনার সংসার চালানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাহলে কি আপনার কি প্রতিকূলের মধ্যে পড়ে গেলেন না? আপনি সমস্যার মধ্যে পড়ে গেলেন না? বলেন, প্রতিকূলের মধ্যে পড়ে গেলেন না? লোয়ার কনসেন্ট্রেশন থেকে যখন হায়ার কনসেন্ট্রেশনে যাবে এটা কি 100% কি এন্টি গ্রেডিয়েন্টে যাবে, তাই না? অর্থাৎ যখন এন্টি গ্রেডিয়েন্টে যাবে তখন যে বাধাটা আছে সেই বাধাটা পার হয়ে যেতে হবে, সেই বাধাটা পার হয়ে যেতে হবে। এতটুকু তো বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এইখানে লেখছে দেখেন, মাইগ্রেশন অফ সলভেন্ট ফ্রম ওই যে মানে সলিউশনটা, হ্যাঁ, from the solution to lower concentration to higher concentration across a semi permeable membrane। অর্থাৎ যেটা বাধা প্রদান করে ওই পারমিয়েবল মেমব্রেনটাকে অ্যাক্রস করে মানে এন্টি গ্রেডিয়েন্টে যা, সেটাকে অসমোসিস বলা হয়। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশন অফ অসমোসিস এন্ড ডেফিনেশন অফ ডিফিউশন অবশ্যই মুখস্থ করব। এরপরে হচ্ছে ডিএনএ সম্পর্কে যা পড়াইছি অবশ্যই মুখস্থ করব, ক্রোমোজোম সম্পর্কে যা পড়াইছি আমরা অবশ্যই এটা মুখস্থ করব। আচ্ছা, এর আগে আমরা আরেকটা জিনিস বুঝে নিব যেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন বা প্যাসিভ ট্রান্সপোর্টেশন। অ্যাক্টিভ মানে কি? যার মানে নিজের শক্তি আছে, অন্যের সহযোগিতায় চলে না, সে হচ্ছে অ্যাক্টিভ। সে যখন নিজে কাজ করবে তার নিজের শক্তি খরচ করবে, সে অন্যের সহযোগিতা নেবে না, নিজের শক্তির উপর ভর করে চলবে।
আর প্যাসিভ যার নিজস্ব কোনো শক্তি নাই, সে অন্যের শক্তির উপর বা অন্যের সহযোগিতার উপর নির্ভর করে, তাকে বলা হয় প্যাসিভ। ঠিক আছে? যেরকম আমরা যদি প্যাসিভ মুভমেন্ট বলি, হ্যাঁ, মানে প্যাসিভ নাড়াচাড়া বলি, ধরুন আপনার হাতটা আপনি নিজেকে উপর দিকে তুললেন, প্রতিকূলে দিকে তুললেন, এটা কি? এটা অ্যাক্টিভ মুভমেন্ট হইলো। আবার মনে করেন যে হাতটা হইতেছে কেউ আপনার সহযোগিতা করে উপর দিকে তুলে দিল, এটা কি? প্যাসিভ মুভমেন্ট হইলো। ঠিক প্যাসিভ মেকানিজমটা হচ্ছে এইরকম, যেটা অন্যের সহযোগিতায় করবে, আর অ্যাক্টিভ মেকানিজম যেটা নিজের শক্তি বা সামর্থ্যের মাধ্যমে করবে এবং নিজের শক্তি খরচ হবে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আপনার এই চ্যাপ্টার, মোটামুটি এই চ্যাপ্টারের আমাদের সকল গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নগুলো শেষ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা ডিফারেন্স বিটুইন মাইটোসিস এন্ড মিয়োসিস। এই সেল সাইকেল এগুলো লাগে না, এগুলো থেকে প্রশ্ন হয় না, হ্যাঁ, এই জন্য ওগুলো আমরা পড়াবো না। এখন এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মাইটোসিস এন্ড মিয়োসিস। মাইটোসিস আর মিয়োসিসের পার্থক্যটা আমাদের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, মাইটোসিস ঘটে কই? আমরা আগে বলছিলাম সেটা সোমাটিক সেলে, আর মিয়োসিস ঘটে জার্ম সেলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার অফ সেল ডিভিশন। মাইটোসিসের ক্ষেত্রে সেল ডিভিশন ঘটে একটা, আর মিয়োসিসের ক্ষেত্রে সেল ডিভিশন ঘটে দুইটা। তারপরে নাম্বার অফ ডটার সেল প্রডিউস, অর্থাৎ প্যারেন্ট সেল থেকে ডটার সেল প্রডিউস হয় মাইটোসিসে দুইটা, আর মিয়োসিসে হচ্ছে চারটা। আর নাম্বার অফ ক্রোমোজোম ইন ডটার সেল, ক্রোমোজোম গুলা কি হচ্ছে মাইটোসিসে কি থাকে? জুড়াই জুড়াই থাকে, এই জন্য এটা হচ্ছে ড্যাপ্লয়েড। আর মিয়োসিসে কি সিঙ্গেল সিঙ্গেল থাকে, এই জন্য এটা হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে? আচ্ছা, এরপরে ক্রসিং ওভার। মাইটোসিসকে ক্রসিং করা যায় না, মিয়োসিসকে ক্রসিং করা যায়। আর মাইটোসিসের মধ্যে প্যারেন্ট সেল মানে অপত্য সেল, মানে মূল যে সেলটা, এটাকে আইডেন্টিফাই করা যায়, মিয়োসিসে এটাকে আইডেন্টিফাই করা যায় না। এই জন্যই লেখছে জেনেটিক্যালি আইডেন্টি টু প্যারেন্ট সেল আইডেন্টিক্যাল, মিয়োসিসে নট আইডেন্টিক্যাল। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আজান শেষ হচ্ছে, আবার আজানটা শেষ হোক, আমি আবার বুঝাবো। সবাই শুনতেছেন তো না? জি স্যার। ওকে, আমরা যে সেল সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মাইটোসিস সেল এন্ড মিয়োসিস। হ্যাঁ, মাইটোসিসের মানে সেল ডিভিশন সম্পর্কে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মাইটোসিস এন্ড মিয়োসিস। হ্যাঁ, আচ্ছা, মাইটোসিস ঘটে হচ্ছে সোমাটিক সেলে, অর্থাৎ যেই সেলগুলো আমাদের বডিকে বিল্ড আপ করে। আর মিয়োসিস বলতে আপনারা এটা ব্রেনে রাখবেন, সেটা হচ্ছে জার্ম সেল বা সেক্স সেল। মিয়োসিস বলতে বুঝবেন যেখানে প্রজনন ঘটবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বার অফ সেল ডিভিশন, কয়টা সেল ডিভিশন ঘটে? মাইটোসিসের ক্ষেত্রে একটা সেল ডিভিশন ঘটে, মিয়োসিসের ক্ষেত্রে দুইটা সেল ডিভিশন ঘটে। নাম্বার অফ ডটার সেল প্রডিউস, অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে প্যারেন্ট সেল থেকে দুইটা ডটার সেল উৎপন্ন হবে, আর মিয়োসিসের ক্ষেত্রে চারটা ডটার সেল উৎপন্ন হবে। নাম্বার অফ ক্রোমোজোম ইন ইস ডটার সেল, অর্থাৎ প্রত্যেকটা ডটার সেলে কয়টা করে ক্রোমোজোম থাকে? মাইটোসিসের ক্ষেত্রে জুড়াই জুড়াই থাকে, দ্যাট রিজন এটা ড্যাপ্লয়েড। মিয়োসিসের ক্ষেত্রে সেটা সিঙ্গেল সিঙ্গেল থাকে, এই জন্য সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। ক্রসিং ওভার মানে এইটাকে ক্রস করা যায় কিনা? মিয়োসিসের ক্ষেত্রে আপনার ক্রস করা পসিবল, মাইটোসিসের ক্ষেত্রে ক্রস করা যায় না। এবং জেনেটিক্যালি আইডেন্টিফাই করা যায় কিনা? মাইটোসিসের ক্ষেত্রে জেনেটিক্যালি আইডেন্টিফাই করা যায়, বাট মিয়োসিসের ক্ষেত্রে এটা জেনেটিক্যালি আইডেন্টিফাই করা যায় না। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এই পর্যন্ত ব্রেনে রাখবেন, তাহলে হবে, আর কিছু লাগবে না। এরপরে আপনার সেল ডিভিশনের ক্যান্সার সম্পর্কে একটু তথ্য দিয়েছে, এইটুকু আমরা জানি। দেখেন, অ্যাবনর্মাল সেল ডিভিশন এন্ড সেল গ্রোথ উইল এনলার্জ দ্য টিস্যু। যদি অ্যাবনর্মালি সেল ডিভিশন ঘটে, তখন সেইখানে আপনার কিন্তু কি টিউমার হয়ে যায়, যেখানে মানে সেল গ্রো করে, অনেক বেশি গ্রোথ করে, স্বাভাবিক থেকে অনেক বেশি গ্রোথ করে। এবং
সেটাকে বলা হয় নিওপ্লাজম। টিউমারটাকে বলা হয় কি নিওপ্লাজম, হুইচ মে বি ব্যানিন অর ম্যালিগন্যান্ট। অর্থাৎ এই সেলটা যদি মনে করেন যে আপনার হচ্ছে অ্যাবনরমালি হচ্ছে সেল ডিভিশন ঘটলো, এর ফলে ওইখানে টিস্যু ফর্মেশন হইলো বা আপনার টিউমার হইলো, এইটা আপনার হচ্ছে প্রাথমিক পর্যায়ে হতে পারে, অথবা এই টিউমারটা একটা পর্যায়ে এমন হয়ে যাবে ওই সেলের কার্যক্ষমতা হারায় ফেলবে, তখন ওইখানে ক্যান্সার সৃষ্টি হবে, ওইটাকে বলা হয় ম্যালিগন্যান্ট। ওইটাকে বলা হয় ম্যালিগন্যান্ট। এই ক্যান্সার বলতেই এই ম্যালিগন্যান্ট কে বোঝায়। ক্যান্সার বলতে কি ম্যালিগন্যান্ট কে বোঝায়। অর্থাৎ ম্যালিগন্যান্ট সেল বা ক্যান্সার সেল একই কথা। অর্থাৎ যখন একটা টিস্যু আপনার হচ্ছে যখন অ্যাবনরমাল সেল ডিভিশন ঘটে, অ্যাবনরমাল সেল ডিভিশন ঘটার ফলে যদি ওইখানে আপনার টিস্যু ফর্মেশন হয়, টিস্যু ফর্মেশন হয়ে টিউমার হয় বড়, এই টিউমারটা কি এই টিউমারটা যদি ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায় তখন সেটাকে ক্যান্সার বলা হয়। কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আপনাদেরকে আগামীকাল গ্যাপ দিব। আগামীকাল গ্যাপ দিয়ে আগামী মঙ্গলবার আপনাদের পরীক্ষা নিব এই সেল চ্যাপ্টারের উপরে, এবং কোন কোন প্রশ্নের পরীক্ষা নিব, রিটেন পরীক্ষা নিব, কিভাবে প্রশ্ন করব আমি সেটা এখন আপনাদেরকে বুঝাই দিতেছি, সবাই বুঝেন। হ্যাঁ, প্রথমে প্রশ্ন এভাবে করব যে ডেফিনেশন অফ হোয়াট ইজ সেল এন্ড ড্র লেভেল অফ ইট। তাহলে আপনার সেলের উত্তর ডেফিনেশনটা দিবেন এবং চিত্রটা আঁকাবেন, এর মধ্যে এই চিত্রের মধ্যে কি কি আছে এইটুকু জাস্ট মার্কিং করবেন, শেষ। এরপরে প্রশ্ন হবে রাইট ডাউন দা কম্পোনেন্ট বা রাইট ডাউন দা পার্ট অফ হিউম্যান সেল। হিউম্যান সেলের পার্ট বা কম্পোনেন্ট গুলো বলো। তাহলে এই যে হিউম্যান সেলের যে পার্ট বা কম্পোনেন্ট আছে এটা আপনারা লিখবেন। এরপরে আপনার হচ্ছে প্রশ্ন করব যে রাইট ডাউন দা কন্টেন্ট অফ সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে, সাইটোসোল অর্গানের ইনক্লুশন, ঠিক আছে। এরপরে আপনার প্রশ্ন করব শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ডেফিনিশন লিখবেন, চিত্র আঁকাবেন, স্ট্রাকচার লিখবেন, ফাংশন গুলো লিখবেন, শেষ। এরপরে আপনার হচ্ছে আমি প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ রাইবোজোম, ডেফিনেশনটা লিখবেন জাস্ট। এরপরে আমি প্রশ্ন করতে পারি শর্ট নোট অন নিউক্লিয়াস। অর্থাৎ শর্ট নোট অন নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের শর্ট নোট লেখো। তাহলে শর্ট নোট অন নিউক্লিয়াস তাহলে ডেফিনেশন দিবেন, স্ট্রাকচার দিবেন এন্ড ফাংশনটা দিবেন, শেষ। পরে আপনার জাস্ট বলতে পারি হোয়াট ইজ ক্রোমোজোম। তারপরে আপনার প্রশ্ন করতে পারি হ্যাঁ হোয়াট ইজ ডিফিউশন, হোয়াট ইজ অসমোসিস, এইভাবে প্রশ্ন করতে পারি। এন্ড প্রশ্ন করতে পারি রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন মাইটোসিস এন্ড মিওসিস। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লেখো। কথাটা কি বুঝতে পারছেন? শান্তি দিব না সত্যিও। কথা ক্লিয়ার? স্যার চিত্র না দেখে ড্রয়িং করব? চিত্র না দেখে ড্রয়িং করতে হবে মানে 100%। যদি দেখা ড্রয়িং করেন তাহলে কিন্তু আল্লাহ দেখবো, আল্লাহ দেখে কিন্তু অনেক পাপ দিব। স্যার কয় মার্কের কোনো ভাবে প্রশ্ন এত হইব? তাড়াতাড়ি না দেখে স্যার কয় বুঝি নাই। মার্কের প্রশ্ন হইব? এটা আমি বিস্তারিত বলে দিব, 15 মার্কের পরীক্ষা নিব, বিস্তারিত সবকিছু বলে দিব, ঠিক আছে। সবাই আমি যে প্রশ্নগুলো এখন বলে দিলাম এই প্রশ্নগুলোর উপর প্রিপারেশন নেন, এইখান থেকে পরীক্ষা হবে এবং ইনশাআল্লাহ আপনাদের এইগুলো পড়লে সেল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বোধ মারা গেছে রে তারি পূর্বের বাইরে।